আচ্ছা, আমরা আগের ভিডিওটাতে কি করেছি? সমতল দর্পণ এবং গোলীয় দর্পণের, সমতল দর্পণটা বলেছিলাম আর গোলীয় দর্পণের খানিকটা জিনিস আলোচনা করলাম, বেসিকটা আলোচনা করেছিলাম। আজকে ধরো অ্যাপ্লিকেশনটা দেখি। আচ্ছা, এর ক্ষেত্রে ধরো আমি উত্তলটা করাচ্ছি, তোরা অবতলটা করবি। উত্তল দর্পণের, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, যদি এটা উত্তল দর্পণ হয় না, যদি এটা উত্তল দর্পণ হয়, ধর একটা আলো এসে এইখানে পড়ছে, বুঝলি, এই দিক দিয়ে হবে সিম্বলটা, এইখান থেকে কী হবে, প্রতিফলিত এই দিকে যাবে। একে যদি পিছনের দিকে বাড়িয়ে দিস, যে বিন্দুতে মিট করছে ওই বিন্দুটা হয়ে যাবে ফোকাস, একে বলবো ফোকাস। আর এই যে ও থেকে এই এফ অব্দি দূরত্বটাকে একে বলবো ফোকাস দূরত্ব। তাহলে কী হলো, ধরো এখান থেকে এসে পড়লো, এদিক থেকেও হতে পারে, ধরো এদিকে গেল, তাহলে এই যে বিন্দুতে মিট করছে তাহলে এই বিন্দুটাকে বলছি ফোকাস। কথা বোঝা গেছে? কিংবা যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, ধরো এটা অবতল দর্পণটা আঁকছি, আলোটা এই গিয়ে পড়লো, ধরো সে কী হবে, একটা বিন্দুতে মিলিত হবে। এটা এদিক থেকে গেলেও হবে, সে এই বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাহলে এই বিন্দুটাকে বলবো ফোকাস। তাহলে ফোকাস কাকে বলবো? তাহলে ফোকাস বলতে বোঝায় কোনো সমান্তরাল আলোক রশ্মি, এই বোঝা যাচ্ছে আশা করছি, সোজা, কিছু কঠিন কিছু নেই। তোদের আশা করছি সবাই বুঝতে পারছিস। কঠিন না, একদম কঠিন নয়, মন দিয়ে একটু দেখলে বোঝা। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, এটা কি বলছে, এটা সমান্তরাল আলোক রশ্মি, এটা হচ্ছে উত্তল দর্পণ, সমান্তরাল আলোক রশ্মি গিয়ে পড়লো, কার উপরে পড়লো, এর উপরে পড়লো, এখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি যেন মনে হচ্ছে এইখান থেকে ছড়িয়ে যাচ্ছে, অপসৃত হচ্ছে। তাহলে কি হলো, যখন কোনো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হবে অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এখানে কিছু অপসৃত হচ্ছে আর এখানে কিছু প্রতিফলনের পর মিলিত হচ্ছে। তাহলে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে যদি কোনো বিন্দুতে এখানে প্রতিফলিত হলো, যে মিলিত হলো, একেও ফোকাস বলতে পারি, বা পড়ে অপসৃত হলো, একেও ফোকাস বলতে পারি। তাহলে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো মসৃণ প্রতিফলক তলের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলছি ফোকাস। আর এই যে মেরু, এটা কি, এটাকে বলছি মেরু। এই মেরু থেকে ফোকাস, যে এই যে ফোকাস লিখেছি, এই অবধি দূরত্বটাকে, এই দূরত্বটাকে বলছি কি, ফোকাস দূরত্ব। তাহলে মেরু থেকে এফ অব্দি দূরত্ব, ও থেকে এফ যে দূরত্বটাকে, তাকে বলছি ফোকাস দূরত্ব। পরিষ্কার? এটা উত্তলের ক্ষেত্রে মিলিত অপসৃত হবে, অবতলের ক্ষেত্রে মিলিত হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, সব জেনজি বাচ্চা, সেখানে সব ধৈর্য শক্তি কম, তাও একটু মন দিয়ে একটু দেখ, সহজে বুঝতে পার। এবারে প্রমাণ করব, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, তুই তোরা অবতলটা করবি। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এই বুঝলি, আমিও জেনজি, বুঝলি, কিছু করার নেই, তোদের সমস্যাটা বুঝতে পারবো তাড়াতাড়ি করে, যতটা সহজে বোঝানো যায় সেটা চেষ্টা করছি। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইকুয়াল টু, মানে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ r/2। তাহলে এটা ধর একটা উত্তল দর্পণ, আলোটা এইভাবে পড়ছে, তুই বলবি স্যার শুধু একটা আলো কি পড়ছে, না এরকম অসংখ্য আলোই পড়ছে, আমি যদি ব্লক ডায়াগ্রাম করার জন্য একটাই আঁকছি। তাহলে এইটা হচ্ছে ফোকাস, আর এইটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র, মানে এই যে টেনেছি যেটা, তার কেন্দ্রটা হচ্ছে এইটা। তাহলে এইটা নাম দে এ, এটা নাম দে বি, এটা নাম দে সি, না নামটা ভুল হলো, দাঁড়া, এইখানে এটাকে সি নাম দিতে, এটাকে এফ নাম দিতে, এটাকে ও নাম দে। উত্তল করছি, তাহলে এটা প্রমাণ হচ্ছে এইটা, তার ভিতরের দিকটা অমসৃণ হবে, বাইরেরটা হবে। উত্তল দর্পণ কোথায় জানিস, গাড়ির ড্রাইভার যেখানে বসে তার পাশে যে কাঁচটা থাকে, তার পাশে মানে বাইরের দিকে যে কাঠ, সেটা উত্তল। আর ছেলেরা দাড়ি কাটার জন্য যা ব্যবহার করে সেটা হচ্ছে অবতল। দাঁতের গন্ডগোল হচ্ছে, প্রচুর লজেন্স খাচ্ছে, দাঁতের সমস্যা কী করছে ডাক্তার,
লেন্স ঢুকে দেখছে দাঁত গন্ডগোল কিনা, সেটা কিন্তু অবতল, মাথায় রাখবি। আচ্ছা, গাড়ির হেডলাইটেও তো ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। তাহলে এটা যদি আই হয় তাহলে তাহলে মাথায় রাখবি, সরি, এইটা হবে আই, আর এটা যদি আর হয় এইটা হবে আর। ছবি ক্লিয়ার তো প্রত্যেকের? দেখবি এইটা যদি আই হয় এইটা হবে আই, এটা যদি আর হয় এইটা হবে আর। আমি লিখে দিচ্ছি, তাও দেখেন একটু। এ বি সি যেটা হয়েছে এটাকে নাম দিয়ে দে ডি, এটাকে ই নাম দিয়ে দে, এফ তো আছে, এটা তাহলে জি টি নাম দিয়ে দে। যাক, তাহলে এ জি ডি পরীক্ষালে কীভাবে লিখবি না, এ জি আপতিত রশ্মি, আপতিত রশ্মি, জিই প্রতিফলিত রশ্মি, বুঝতে পেরেছিস? এইভাবে লিখবি, দিলে বুঝতে সুবিধা হবে, নাম্বারটা পাবি। এবার কি করবি, এ জি ডি এটা হচ্ছে আই, এটাকে দিয়ে দে আপতন কোণ, কারণ আপতিত হয়েছে বলে আপতন কোণ। এখানে দেখ ডিজিই এটা হচ্ছে আর, এটাকে বলবো প্রতিফলন কোণ। পড়ে এলি এক্ষুনি, এ জি ডি আগের ভিডিওই পড়েছিস, ডিজিই সমান, এটা প্রতিফলনের সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্রানুযায়ী, বুঝতে পেরেছিস? এইবারে দেখ, যদি এই কোণ সমান এই কোণ হয় তাহলে বুঝতে হবে কি এটা অনুরূপ কোণ। তার মানে কি হলো, তাই এ জি ডি ইকুয়াল টু যদি এফ সি জি হয় তাহলে এটা বুঝবি এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। আর যদি এটা হয় ডিজিই ইকুয়াল টু যদি এফ জি সি হয়, এটা হবে বিপ্রতীপ কোণ। মনে রাখবি, বিপ্রতীপ, এক্স কোণকে বলে বিপ্রতীপ কোণ, এইটাকে বলে অনুরূপ কোণ, এই কোণে এই কোণ যদি সমান হয়। আর জেড কোণকে মনে রাখবি একান্তর কোণ, এই কোণের মান যা হবে এই কোণের মান তাই, এটাকে বলে একান্তর কোণ, মাথায় রাখবি সোজা। তাহলে এখানে দেখ এজিডি আর ডিজি কি একই হয়ে গেছে, মিলে গেছে উপরের সঙ্গে, তাহলে এখান থেকে প্রমাণ হতে এফ সি জি ইকুয়াল টু এফ জি সি হবে, এটা সমান হয়ে গেল। তাহলে এটা সমান যদি হয়ে যায় তাহলে তোরাই বল, সমান হয়ে গেলে দেখ এই কোণ এই কোণ সমান হয়ে গেছে, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি করছে না, এই যে এফ সি জি, এই যে ত্রিভুজটা, এটা তার বিপরীত কোণ যদি সমান হয়ে যায় তাহলে কী হবে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এই বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, বুঝতে পেরেছিস? তাহলে কী হবে, অতএব এফ সিজি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝছিস? যেখানে কি হবে, এফ জি জি এফ লিখ, জি এফ আর বিএফ করা যায়নি, যাই হোক জি এফটা আপাতত যখন হয়েছে সমান সি এফ, বুঝতে পেরেছিস? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ টার্ম একটা বলে দিয়ে এখানে উপাক্ষীয় রশ্মি, একটু পরে এটা আলোচনা করছি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কী হবে, এফ জি সমান হবে এফ ও। তা দেখ এফ জি বা জিএফ, এটা জিএফ লিখ, ভালো হবে, তাহলে জিএফ জিএফ মিলে যাবে। তাহলে এর জিএফ সমান এর জিএফ, তার এখান থেকে কি এটা সমান হয়ে গেল। এবার এর জিএফ যা এর জিএফ তা, তার মানে কি এই ব্যক্তি একই, আর প্রকৃত ক্ষেত্রে আলাদা হতে পারে, দুজনের একটা জিএফ থাকতে পারে। তাহলে কী হবে, অতএব এফ ও সমান করতে হবে সিএফ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, তাহলে ও সি ইকুয়াল টু ও এফ প্লাস এফ সি করে দাও, হয়ে গেল। মানে এখানে ছবি অনুযায়ী ও সি সমান কত হবে এইটা, তাহলে এখানে ও এফের জায়গায় মান বসিয়ে দাও, সি এফ ও এফ হয়ে যাবে, তাহলে টু ও এফ, তাহলে টু ও এফ হয়ে গেলে এফ ইকুয়াল টু প্রমাণ হয়ে গেল আর বাই টু। পাশে এখানে লিখে দিবি এখানে যে ও সি সমান হচ্ছে আর, আর এখানে ও এফ সমান হচ্ছে কত, এফ, বুঝতে পেরেছিস? তাহলে এই প্রমাণটা খুব সহজে হয়ে গেল। এর একটা প্রমাণ আছে, এই প্রমাণটা ভালো করে একটু করবি, প্রত্যেকেই এই প্রমাণটা করবি, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। হোমওয়ার্ক দেওয়া থাকলো অবতল দর্পণটা তোরা করবি, আশা করছি এটা বুঝতে পেরেছিস, অবতল দর্পণটা তোরা করবি।
আমি উত্তরটা করে দিলাম। বুঝতে পেরেছিস? কিছু নেই, সোজা জিনিস, একবার দেখবি তাতেই পড়া হয়ে যাবে, কঠিন কিছু নয়। এবারে বস্তুর ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি। সাউন্ড সবার ক্লিয়ার আশা করছি। বস্তুর ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি। বুঝতে পেরেছিস? মানে কিরকম? আমরা অবতলে, উত্তল সবসময় মনে রাখবি অসৎ বিম্ব তৈরি করে, অবতলটাই আঁকছি। দেখ, মনে রাখার উপায়টা বলে দিচ্ছি। এটা অবতল। তাহলে আমরা এখান থেকে কী প্রমাণ করলাম? আচ্ছা, এটা একটা গেল, আচ্ছা হোক, তাহলে এইটা গেল ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। প্রথম এইখানে লিখছি 1, এখানে লিখছি 2, এখানে লিখছি 3, এখানে লিখছি 4, এখানে লিখছি 5। 5টা অবস্থানে বস্তু রাখবো। দেখবি, ভালো করে বুঝবি। অসীমে রাখলে তো ফোকাসে মিলিত হবে, যেটা আমরা কোথায় প্রমাণ করলাম, যেটা ওই সমান্তরাল ফোকাসে মিলিত হয়ে গেল, সেটা আর বলছি না। আমরা বলছি বক্রতা কেন্দ্রের পিছনে বা অসীম বক্রতা কেন্দ্রের মাঝে তাকে 1 দেখছি। 1, 2, 3, 4, 5, মানে একটা বলছি এইখানে বস্তু আছে, 2 বলছি বক্রতা কেন্দ্রে রেখেছি, 3 এইখানে রাখবো, 4 এইখানে, 4 ফোকাসেই রাখবো বস্তুকে, 5 এই যে মেরু, এটাকে যদি বলি মেরু আর ফোকাসের মাঝে বস্তু থাকবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আচ্ছা, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে দেখ, ভালো করে বুঝ ব্যাপারটা। 1 নম্বরের ক্ষেত্রে এটা অবতল, হ্যাঁ, অবতলের ক্ষেত্রে একটা ছবি আঁকি, বুঝবি ছবিটা। তাহলে ধরো বস্তুকে 2F এর এইখানে এটা ফোকাস রেখেছি, এটা বক্রতা, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, বস্তুকে রেখেছি এইখানে। তার মনে রাখবি প্রতিবিম্ব এইখান থেকে স্টার্ট হবে, এইখানে প্রতিবিম্ব, মানে এ কী হবে, সোজা যাবে, সোজা গিয়ে কার ফোকাসের মধ্যে যাবে, আর এই বক্রতা কেন্দ্রের মধ্যে যেভাবে যাবে সেভাবে ফিরে যাবে। আচ্ছা, মনে রাখবি বক্রতা কেন্দ্রের মধ্যে যেভাবে আছে সেভাবে ফিরে, যেভাবে এলো সেভাবে ফিরে গেল। মানে কি, যদি কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় আবার সেই পথে ফিরে আসে, তাহলে সেখানে বিচ্যুতি কোণের মান হবে 180 ডিগ্রি। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ABTA প্রশ্নবিতে যেখানে খুলে প্রশ্ন থাকবে। যদি একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, সে আবার বক্রতা কেন্দ্রের মধ্যে ফিরে যাবে, তাহলে সেখানে বিচ্যুতি কোণের মান কত হবে? বিচ্যুতি কোণের মান হবে 180 ডিগ্রি। তাহলে এখানে কী হবে, প্রতিবিম্ব এইখানে তৈরি হয়েছে, এটা 1 নম্বর ছবি। 2 নম্বর কোথায়? 2 নম্বর কোথায় রেখেছি? 2 নম্বর ধর এইটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্রেই বস্তু রেখেছি, এটা ফোকাস, এই গেল, এদিকে বক্রতা কেন্দ্র, এইখানে তৈরি পাবি। অবশ্যই তীর চিহ্ন দিবি, তীর চিহ্ন না দিলে কৃতকার্যের মান 0 হয়ে যাবে, মানে 0 পাবি। এইটা তাহলে কী হবে, তাহলে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই যে তাহলে 1 নম্বরে কোথায় রাখলে এইখানে তৈরি হচ্ছিল, তারপরে সিতে রাখলে সিতে তৈরি হবে, এটা 2 নম্বরে, বস্তু 2 নম্বর অবস্থানে। তারপরে কি, ধরো 3 নম্বর অবস্থান, তাহলে এইটা হচ্ছে কি ফোকাস, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বস্তু এইখানে আছে, তাহলে এই যাবে কি ফোকাসের মধ্যে যাবে, এটা ফোকাসের মধ্যে যাবে, আর কি বক্রতা কেন্দ্রের মধ্যে যাবে, যেভাবে যাবে সেইভাবে এরকম করে মিলিয়ে দিবি। ছবিটা আমি হাতে আঁকছি বলে মিলছে না, তোরা চেষ্টা করবি যাতে মিলে যায়। এই যে মিলিয়ে দিচ্ছি, তাহলে এইখানে তৈরি হবে। তীর চিহ্ন অবশ্যই দিবি, তীর চিহ্ন দিতে ভুলবি না, তার নাম্বারও দিতে মাস্টার ভুলে যাবে। এটা হচ্ছে সি, বুঝতে পেরেছিস? এটা 3 নম্বর ছবি গেল। তারপরে 4 নম্বর, 4 নম্বর ছবি কী হবে, ফোকাসে রেখেছি, এটা তো বলার কিছু নাই, ফোকাসে রাখলে অসীমে চলে যাবে, কেন মনে রাখবি আলোর প্রত্যাবর্তন ধর্ম বর্তমান, সোজা যাচ্ছে, এখান থেকে এই দেখবি সোজা চলে যাবে, কোথাও মিলবে না। বক্রতা কেন্দ্র ধরে এটা যদি ধরে দিস সোজা চলে যাবে, কোথাও মিলবে না, এই অসীমে চলে যাবে। বুঝতে পেরেছিস? আর 5 নম্বর ছবি, এটা অবতল, হ্যাঁ, 5 নম্বরে ধরো, 5 নম্বর এটা অবতল দর্পণ, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইখানে ধরে বস্তু আছে, এমনি যাবে। ধরো এরকম করে যাচ্ছে, এর ক্ষেত্রে কী হবে, এরকম করে যাচ্ছে, এটা ধরো আচ্ছা, একে পিছনের দিকে বাড়াবে,
একে পিছনের দিকে বাড়ালে দেখবি এইখানে কোনো একটা বিন্দুতেও মিলিয়ে যাচ্ছে। তাহলে এটা 5 নম্বর ছবি। তাহলে এটা যদি ফোকাসের পরে রাখা হয় তাহলে দেখবি প্রতিবিম্ব এইখানে তৈরি হবে। এটা হচ্ছে অসৎ বিম্ব। এখানে সে কী করছে, মনে রাখবে এখানে অসৎ বিম্ব তৈরি করছে। এখানে কী হবে, প্রতিবিম্ব বস্তুর থেকে আকারে ছোট, সৎ, অবশিষ্ট। 1 নম্বর ছবিতে। 2 নম্বর ছবিতে কি, বস্তুর আকার প্রতিবিম্বের আকার একই, সৎ, আকারে সমান। 3 নম্বর ছবি কি, বস্তু তুলনায় প্রতিবিম্ব বিবর্ধিত, সৎ, অবশিষ্ট। এখানে কি হবে, বস্তু অবশ্য সৎ, অসীম বিবর্ধিত এবং অসীম কিছু প্রতিবিম্ব গঠন করবে। এখানে কি হবে, অসৎ, সমশীর্ষ। অসৎ হলেই সমশীর্ষ হবে, এটা বোঝার উপায়। এর মাথা যেদিকে এর মাথা সেদিকে, মানে কি অসৎ হলেই সমশীর্ষ হবে। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন করবো, দিলে এই চ্যাপ্টার কমপ্লিট, মানে প্রতিফলনটা কমপ্লিট। দিলে আমরা নেক্সট ভিডিওতে আলোর প্রতিসরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। বুঝতে পেরেছিস? দুটো প্রশ্ন রাখছি, লিখছি। একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে আমরা জানি কি F = R/2, তাহলে R = কত হবে, 2F। তাহলে 2 × 20, মানে এটা হবে 40 সেমি। 2 নম্বর, একটি অবতল দর্পণে বস্তুকে 20 সেমি দূরত্বে রাখলে কোনো দিকে প্রতিবিম্ব পাওয়া গেল না, তবে এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হবে? তাহলে মাথায় রাখবি, যদি কোনো দিকে কোনো প্রতিবিম্ব না পাওয়া যায়, তার মানে বস্তুটা কোথায় আছে, বস্তুটা রয়েছে ফোকাসে। হ্যাঁ, তাহলে এখানে এটা মজার প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। এটা মনে রাখবি, F হয়ে যাবে 20 সেমি। তাহলে F = কত, R/2, সরি R/2। তাহলে R = কত হবে, 2 × 20, কারণ এটা হবে 40 সেমি। তা যদি কোথাও প্রতিবিম্ব না পাওয়া যায়, মানে এই কথার অর্থ হচ্ছে বস্তুটা ফোকাসে অবস্থিত, মানে এই ছবিটা যেটা আঁকলাম, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইখানে রেখেছি, এ কি সোজা চলে গেছে, আর এর মধ্যে কি সোজা চলে গেছে, এবার সোজা গেছে, ছবিটা যদি ভুল আছে, হ্যাঁ এ সোজা গেছে। এদিকে বাড়ালেও কোথাও দেখতে পাবো না, এদিকে বাড়ালেও কোথাও দেখতে পাবো না, তাহলে বস্তুটা কি ফোকাসে আছে, ফোকাসে আছে বলেই দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে তাহলে 40 সেমি হবে। এই দুটো প্রশ্ন মাথায় রাখবি। আরেকটা কথা মাথায় রাখবি, এখানে একটি দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। একটি দর্পণকে জলে ডোবালে মনে রাখবি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। ব্যাস, এর ভিতরে যে কোনো প্রশ্ন এলে তুই পেরে যাবি, প্রতিফলন থেকে যে কোনো প্রশ্নই পাবি। বুঝতে পেরেছিস? তো মোটামুটি এইটুকুই। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আলোর প্রতিফলনটা নোট করবি প্রত্যেকে। আমরা নেক্সট ভিডিওতে আলোর প্রতিসরণ সংক্রান্ত ডিটেলস আমরা আলোচনা করব। আশা করছি প্রত্যেকে বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে, পরপর ভিডিওটাকে দেখবি, আর অবশ্যই লাইক করবি, কমেন্টস করে জানাবি কোন টপিকটা অসুবিধা রইল, কোনটা ভালো বুঝতে পেরেছিস, কোন ভিডিওটা দরকার জানাবি। ওকে, আজকে এইটুকুই।